আসসালামু আলাইকুম। আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে। আমি গত ৭ বছর ধরে চীনে পড়ালেখা করছি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সিএসসি টাইপ বি, যেটার আন্ডারে আমাকে তারা টিউশনটা 100% ফ্রি প্রোভাইড করছে, হোস্টেলটা 100% ফ্রি, ইন্স্যুরেন্স 100% ফ্রি এবং প্রতি মাসে মাসে বাংলাদেশি টাকায় ৫৪,০০০ টাকা করে আমাকে উপবৃত্তি প্রোভাইড করে। সো আমার স্কলারশিপ হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সিএসসি টাইপ বি, যেখানে টিউশন, হোস্টেল, ইন্স্যুরেন্স সব ফ্রি, প্রতি মাসে মাসে ৫৪,০০০ টাকা করে উপবৃত্তি দিচ্ছে। চায়নাতে মূলত মাস্টার্স প্রোগ্রামটা হচ্ছে ৩ বছরের কোর্স। তো আমার মাস্টার্স প্রোগ্রামটা অলমোস্ট শেষের দিকে। সো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমি চায়নাতে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে পড়াশোনা করছি, আমার কেমন একাডেমিক প্রোফাইল ছিল, কিভাবে আমি এই চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপটা পেয়েছিলাম। পাশাপাশি আপনাদের সাথে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো অনুসরণ করলে আপনারাও কিন্তু চীনে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করি। আমি চীনে আসছি মূলত ২০১৮ সালে। আমি চীনে আসছি 18 সালে। এসে প্রথমে এখানে 6 মান্থের একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করেছি। দেন তারপরে আমি ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ব্যাচেলর প্রোগ্রামে পড়ালেখা শুরু করেছিলাম। তারপরে 18 সাল থেকে 22 সাল পর্যন্ত আমি চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামটা শেষ করেছি এবং ব্যাচেলর প্রোগ্রামে আমার একাডেমিক সিজিপিএ ছিল 86 এভারেজ, মানে 86 ছিল আমার হচ্ছে এভারেজ মার্ক। এবং একাডেমিক রেজাল্টের পাশাপাশি আমার অনেক ধরনের কোর্স কারিকুলাম, যে অ্যাক্টিভিটিস সার্টিফিকেট, কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের অনেকগুলো ছিল। বিভিন্ন স্কিল কম্পিটিশন আমি অ্যাটেন্ড করছি, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করছি। সেখান থেকে প্রায় 8 থেকে 9টা সার্টিফিকেট ছিল আমার, যেগুলো একদম প্রফেশনাল সার্টিফিকেট। তো এগুলো আমি রেখেছিলাম আমার প্রোফাইলের সাথে। সো আমি যখন ব্যাচেলার মাত্র শেষ করলাম 2022 সাল, তখন কিন্তু কোভিডের একটা পিক টাইম ছিল। তো ওই সময় আমি মাস্টার্সে অ্যাডমিশন নিয়েছিলাম চীনের একটা ইউনিভার্সিটিতে। বাট ওই সময় অ্যাডমিশন নেওয়ার পরে আমাদের ক্লাস, পড়াশোনা, এভরিথিং সব কিছু অনলাইনে। তো 1 বছর মাস্টার্স করার পরে দেখলাম যে আসলে অনলাইনে তেমন একটা অগ্রগতি করার সুযোগ নাই, বা ওইভাবে আসলে শেখার পরিবেশও নাই, যেহেতু মাস্টার্স প্রোগ্রাম চায়নাতে পুরোপুরি হচ্ছে রিসার্চ বেস। ল্যাবেই বেশিরভাগ সময়গুলো কাটাতে হয়, এক্সপেরিমেন্ট করতে হয়, রিসার্চ পেপার পাবলিশ করতে হয়। সো আসলে অনলাইনে ওভাবে আসলে অগ্রগতি হচ্ছিল না জন্য 1 বছরও ইউনিভার্সিটিতে মাস্টার্স করার পরে আমি আমার অ্যাডমিশন মাস্টার্স প্রোগ্রামে ক্যান্সেল করে দিয়েছি। দেওয়ার পরে আমি চিন্তা করলাম, যেহেতু 23 সাল থেকে চায়নাতে স্টুডেন্টরা চায়নাতে ঢোকার অনুমতি পাবে, কোভিডটাও মোটামুটি শেষ হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে আমার হাতে 1 বছর সময় আছে, আমি একটা ভালো প্রোফাইল তৈরি করি, যে ভালো প্রোফাইল দিয়ে আমি চায়নাতে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে পড়াশোনা করতে পারবো, যেখানে আমাকে তারা ফুল ফান্ডেড স্কলারশিপ প্রোভাইড করবে। ওই জায়গা থেকেই মূলত হচ্ছে আমি 1 বছর নিজেকে সময় দেওয়ার জন্য, ওই সেই সময় 2023 সালের দিকে আমি বাংলাদেশে ছিলাম, কারণ 22 সাল থেকে 23 সালে 1 বছর আমি মাস্টার্সে অনলাইনে বাংলাদেশে বসেই ক্লাস করতাম। কারণ কোভিডের সময় আমি বাংলাদেশে ব্যাক করে চলে গেছিলাম, কোভিডের প্রায় শেষের দিকে বলা যেতে পারে, মানে কোভিডের যখন সেকেন্ড ওয়েভটা চলছিল ওই সময় আমরা বাংলাদেশে ব্যাক করছিলাম চায়না থেকে। সো ওই টাইমে আমি বাংলাদেশে 1 বছর অনলাইনে ক্লাস করলাম বসে। 23 সাল চলে আসলো। 23 সালে এসে চিন্তা করলাম যে একটু প্রোফাইলটাকে কী করে বেটার তৈরি করা যায়। আমি ফার্স্ট অফ অল ভর্তি হয়েছিলাম আইএলসের জন্য। সো 4 মাস আইএলসের কোচিং করেছিলাম রাজশাহীতে, আমার বাসা রাজশাহীতে। সো রাজশাহীতে অফলাইনে একটা কোচিংয়ে ভর্তি হয়েছিলাম। তারপরে 4 মাস আইএলসের একটা কোচিং করে আমি আইএলস ওভারঅল ব্যান্ড স্কোর 6 পাইছিলাম। সো আইএলসে ওভারঅল 6 পাওয়ার পরে দেখলাম যে আমার হাতে একটু সময় আছে, তো কি করা যায়, ওই পরিকল্পনা বা ওই জায়গা থেকেই আমি আইএলসের পাশাপাশি পিটিই দিয়েছিলাম, ডুওলিঙ্গো দিয়েছিলাম। তো পিটিইতে আমার হচ্ছে 62 আসছিল, ডুওলিঙ্গোতে আসছিল 120। এবং ওই সময় পিটি এবং ডুওলিঙ্গো কোভিডের পরপর খুব ফেমাস ছিল, খুব পপুলার ছিল, কারণ এগুলো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট তো কোভিডের টাইমে অনলাইনে হইতো, খুব ফেমাস ছিল ওই সময়। সো যেহেতু বাড়িতে বসে আছি, তো একটু স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি এই দুটো স্কোরও দিয়েছিলাম। পরে আমি টোফেলের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু টোফেলের পরে পরীক্ষাটা দেওয়া হয়নি। সো আমার আইএলসের ছিল ওভারঅল 6, পিটিতে ছিল হচ্ছে 62 এবং ডুওলিঙ্গোতে ছিল 120। এই যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, পাশাপাশি আমার ব্যাচেলর প্রোগ্রামের সিজিপিএ ছিল হচ্ছে এভারেজ 86, এবং সাথে ছিল 8 থেকে 9টা ইসিএ, যেটাকে হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সার্টিফিকেট বলা হয়। সো এই 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 মোটামুটি আমার প্রোফাইল ছিল। এবং এটার সাথে সাথে যখন আমি অ্যাপ্লিকেশন করেছিলাম 2023 সালের নভেম্বর মাসের দিকে হচ্ছে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম 24 সেপ্টেম্বর ইনটেকের জন্য, মাস্টার্সের জন্য। সো ওই 23শে নভেম্বরের 1 তারিখে যখন আমি অ্যাপ্লিকেশন করবো, অ্যাপ্লিকেশনের আগে আমার প্রোফাইলটাকে আমি একটু গুছিয়ে নিয়েছি। যেমন আমার প্রোফাইলটা মোটামুটি রেডি করেছি। আমি রিসার্চ প্রপোজাল এবং এসওপি এই দুইটা জিনিস লেখার ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছিলাম। খুবই মানে যত্ন সহকারে আমি একটা এসওপি লিখছি, রিসার্চ প্রপোজাল লিখছি। আমি মূলত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর কমপ্লিট করেছিলাম। সো আমি
আমি যেখানে চায়নাতে অ্যাপ্লিকেশন করবো আমার প্ল্যানিং ছিল মূলত হচ্ছে হাইড্রোলিক্স অ্যান্ড হাইড্রো পাওয়ার ইঞ্জিনিয়ারিং এটার উপরে মাস্টার্স করার, বিকজ আমার ফিউচার প্ল্যানিং আছে পিএইচডিতে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট অথবা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সেক্টরে আমার হচ্ছে গবেষণা করার একটা ইচ্ছা ছিল। ওই জায়গা থেকে আমি সিলেক্ট করেছিলাম যে আমি মাস্টার্সে হচ্ছে হাইড্রোলিক্স অ্যান্ড হাইড্রো পাওয়ার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করব। সো আমি যখন ব্যাচেলারে পড়াশোনা করতাম আমি রিকমেন্ডেশন লেটারটা কালেক্ট করছি আমি ব্যাচেলারে আমাদের হাইড্রোলিক্সের দুটো সাবজেক্ট ছিল, হাইড্রোলিক্স 1 আর হচ্ছে মেকানিক্স হচ্ছে সাবজেক্ট ছিল ব্যাচেলর প্রোগ্রামে। তো আমি রিকমেন্ডেশন লেটার যখন টিচারের কাছ থেকে নিয়েছি তখন হাইড্রোলিক্সের একটা টিচারের কাছ থেকে নিয়েছি এবং মেকানিক্সের যে টিচারটা ছিলেন ওনার কাছ থেকে আমি নিয়েছি। এবং এই যে আমি নিয়েছি বিকজ অফ আমি তো অ্যাপ্লিকেশন করব হচ্ছে হাইড্রোলিক্স অ্যান্ড হাইড্রো পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে। তো আমি যখন রিলেটেড টিচারের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিব তখন ডেফিনেটলি সেটা একটু হলেও বেটার রেজাল্ট দিবে এটার জন্য। সো আমি ওই দুটা টিচারের কাছ থেকে আমি রিকমেন্ডেশন লেটারটা নিয়েছিলাম। দেন আমার প্রোফাইলটাকে গুছিয়ে আমি মোটামুটি হচ্ছে নভেম্বরের দিকে অ্যাপ্লিকেশন করেছিলাম। অ্যাপ্লিকেশন করার আগে কিন্তু সুপারভাইজার ম্যানেজ করতে হয়। সো আমি যে ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি আমি ওই ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য ট্রাই করেছি। এখন আমাকে তো সুপারভাইজার ম্যানেজ করতে হবে। সো আমার এখানে চায়নাতে আমি পড়ছি সিভিলে, এবং সিভিলেরই একটা পার্ট হচ্ছে হাইড্রোলিক্স অ্যান্ড হাইড্রো পাওয়ার ইঞ্জিনিয়ারিং, যদিও ফ্যাকাল্টি আলাদা। আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, আর আমি এখন যে মেজরে মাস্টার্স করছি এটা হচ্ছে হাইড্রোলিক্স হাইড্রো পাওয়ার ইঞ্জিনিয়ারিং, যেটার ফ্যাকাল্টি হচ্ছে স্কুল অফ রিভার অ্যান্ড ওশেন ইঞ্জিনিয়ারিং। সো আমি যেহেতু এখান থেকে ব্যাচেলর করেছি আমি টিচারদেরকে আগের থেকে চিনি জানি, টিচাররাও আমাকে আগের থেকে জানতো। তা আমি সুপারভাইজারের কাছে গেলাম, ওনার কাছ থেকে, তখন তো আমি বাংলাদেশে ছিলাম, ওনাকে আমি কল দিয়েছিলাম বাংলাদেশ থেকে, ইমেল করলাম, উইচ্যাটে নক দিয়েছিলাম। তো পরে উনি আমাকে একটা অ্যাকসেপ্টেন্স লেটার দিয়েছিলেন। তো ওই অ্যাকসেপ্টেন্স লেটারটা নিয়ে আমি প্রথমে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ যেটা ছিল সিএসসি পোর্টাল সেখানে অ্যাপ্লিকেশন করেছিলাম। সিএসসি পোর্টাল থেকে তারপরে ইউনিভার্সিটি পোর্টালে অ্যাপ্লিকেশন। সো প্রত্যেকটা ধাপ পার করার পরে মোটামুটি মার্চ মাসের 10 তারিখের দিকে ইউনিভার্সিটি থেকে একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করেছিল। সো ইন্টারভিউ সেখানেও আমি মোটামুটি 15 মিনিটের মতো একটা ইন্টারভিউ ছিল। সো অ্যাপ্লিকেশান করলাম, 15 মিনিটের মতো একটা ইন্টারভিউ দিয়েছিলাম। এবং ইন্টারভিউতে আমি একটা ব্যাপার শেয়ার করি আপনাদের কাছে, যখন আমাকে ইন্টারভিউতে ডেকেছে তখন আমি শুধু জাস্ট অ্যাটেন্ড করে ইন্টারভিউ দিয়েছি ব্যাপারটা এরকম না। আমি ইন্টারভিউর জন্য আলাদা করে একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করেছি। প্রেজেন্টেশন স্লাইডের বেসমেন্টটা ধরেছি আমি যেটা এসওপি লিখেছি, আমি যে রিসার্চ প্রপোজালটা লিখেছি, সো এইটার উপরে বেসমেন্ট করে কিন্তু আমি আমার জায়গা থেকে আমি ওই প্রেজেন্টেশনে একটা স্লাইড তৈরি করেছি। যখন টিচার আমাকে 15 মিনিট সময় দিয়েছে ইন্টারভিউর জন্য, প্রথমে 5 মিনিট ওরা আমার সম্পর্কে বিভিন্ন জিজ্ঞেস করেছে, আমার একাডেমিক বিভিন্ন যে ইসি আছে সেগুলো সম্পর্কে, তারপরে আমি ব্যাচেলর প্রোগ্রামে কী নিয়ে থিসিস করেছিলাম, ব্যাচেলারে আমার রেজাল্ট কেমন ছিল, আমি কোন সাবজেক্টে পড়ালেখা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার ফিউচার প্ল্যানিং কী। তো এগুলো নিয়ে আসলে অনেক প্রশ্ন, এগুলো উত্তর দেওয়ার পরে আমি নিজে থেকে টিচারকে বললাম যে লাউসি আমি আমার ফিউচার প্ল্যানিং, আমার ফিউচার রিসার্চ ইন্টারেস্ট এগুলো নিয়ে আমি আমার প্রেজেন্টেশন স্লাইডটা শেয়ার করতে চাই। তো টিচার এটা নিয়ে খুবই অ্যাপ্রিসিয়েট করলো এবং আমি অলমোস্ট প্রায় 8 থেকে 9 মিনিট অনলাইনে আমি আমার প্রেজেন্টেশন স্লাইডটা শেয়ার করলাম। আমি কাইন্ড অফ একটা প্রেজেন্টেশন দেওয়ার মতো অনলাইনে আমি প্রেজেন্টেশন দিলাম। টিচার এটাতে খুবই মানে স্বাচ্ছন্দ্য বোধ করলো এবং খুবই পজিটিভভাবে ব্যাপারটাকে নিল। এবং এই সকল প্রসেস ডান করার পরে তারপরে এপ্রিল মাসের দিকে আমার হচ্ছে প্রি অ্যাডমিশন লেটার ইস্যু হয়ে গেল যে আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সিএসসি টাইপ বি এর জন্য প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছি। কারণ আপনারা জানেন যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সিএসসি টাইপ বি যেটা মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য দেয়, এটা হচ্ছে জুন মাসের দিকে ফাইনাল রেজাল্ট হয়। তার আগে ইউনিভার্সিটি হচ্ছে প্রি অ্যাডমিশন বা ইমেলের মাধ্যমে কনফার্মেশন দেয় যে অমুক স্টুডেন্ট সিলেক্টেড হয়েছে, এরকম কনফার্মেশন দেয় আর কি। সো আমি যখন প্রাথমিকভাবে সিলেক্টেড হয়ে গেলাম তখন তো আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমি সিএসসি টাইপ বি স্কলারশিপ পাবো আমার ইউনিভার্সিটি থেকে। সো দেন তারপরে ওয়েট করলাম। তারপরে 2024 সালের জুন মাসের দিকে আমার কাগজপত্র আসলো, তারপরে ভিসা করে 24 সালে এই যে আবার চায়নাতে ব্যাক করলাম। এই তো চলছে পড়াশোনা সব কিছু মিলে। সো আমি এখন চায়নাতে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি মাস্টার্সে, 2025 সাল এখন। সো আমার এখানে পড়ালেখা মূলত হচ্ছে হাইড্রোলিক্স অ্যান্ড হাইড্রো পাওয়ার ইঞ্জিনিয়ারিং। এখানে চায়নার পড়ালেখার এনভায়রনমেন্ট হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম হচ্ছে 3 বছর, তার মধ্যে প্রথম বছর হচ্ছে থিসিস মানে বেসিক ক্লাস হয়, পড়াশোনা হয়। সেকেন্ড ইয়ারে এবং থার্ড ইয়ারে কোনো ক্লাস থাকে না। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পুরোপুরি হচ্ছে রিসার্চ ল্যাবে কাজ। যেমন অলরেডি এই বছর সেকেন্ড ইয়ার আমার চলতেছে, এই বছর আমার কোনো ক্লাস নাই, বাট আমার ম্যান্ডেটরি হচ্ছে অ্যাটলিস্ট একটা বা দুইটা রিসার্চ পেপার আমাকে পাবলিশ করতে হবে। সো এইটা নিয়ে আমি অলরেডি কাজ করতেছি। সো
এরকমভাবে সেকেন্ড ইয়ারে হয়তো একটা বা দুইটা রিসার্চ পেপার পাবলিশ করতে হবে। তো এরকম মোটামুটি চায়নাতে মাস্টার্স প্রোগ্রামে পড়ালেখা নিয়ে কোনো প্রেশার নাই বা স্কলারশিপ চলে যাওয়া নিয়েও কোনো প্রেশার নাই, জাস্ট নিয়মিত ক্লাস পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে এবং অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো পালন করতে হবে, দ্যাটস ইট। পাশাপাশি এখন আমি একটু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো আপনাদের সাথে, যে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে এবং আমি আমার প্রোফাইলটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমার কেমন প্রোফাইল ছিল, আপনারা কিভাবে চায়নাতে এই সিএসসি টাইপ বি স্কলারশিপটা পাবেন এইটা নিয়ে। সিএসসি টাইপ বি স্কলারশিপ সেটা চায়নাতে কিন্তু খুবই কম্পিটিটিভ। যেমন আমি আমার কথা যদি বলি, আমি 2024 সালে যখন চংচিং জিয়াওথং ইউনিভার্সিটিতে সিএসসি টাইপ বি স্কলারশিপের জন্য নমিনেটেড হয়েছি, আমার ভার্সিটিতে অনলি একটাই সিট ছিল। আমার এখানে অ্যাপ্লাই করছে প্রচুর স্টুডেন্ট, কিন্তু অনলি আমি একা সিলেক্টেড হয়েছি। এরকম চায়নার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সিএসসি টাইপ বি স্কলারশিপের জন্য সিট থাকে মোটে একটা, দুইটা বা পাঁচটা, 10টা, সর্বোচ্চ 20-25টা, এর বেশি কিন্তু সিট থাকে না। এখন ধরলাম আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন, সেখানে সিএসসি টাইপ বি স্কলারশিপের সিট আছে 10 থেকে 15টা, কিন্তু সেখানে অ্যাপ্লাই করবে প্রায় 400 থেকে 500 স্টুডেন্ট। তার মানে আপনাকে ওই 400 থেকে 500 জনের ভিতরে কম্পিটিশন করেই কিন্তু আপনার সিটটা নিশ্চিত করতে হবে। এখানে মানে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ যেটা সিএসসি টাইপ বি, এখানে কারো ক্ষমতা নেই আপনাকে সিট কিনে নিয়ে এসে বিক্রি করবে, কারো ক্ষমতা নাই যে টাকা পয়সা লেনদেন করে আপনাকে এটা সিট এনে দিবে, এটা কোনোভাবে সম্ভব না। কারণ চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ এটা একদম ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে এটা সিলেকশন হয়। এখানে কোনো হস্তক্ষেপ করার কারোর পক্ষে কোনো সুযোগ নাই। আপনার যোগ্যতা দিয়ে এই স্কলারশিপটা পেতে হবে এবং প্রচুর কম্পিটিশান। তার মানে এখানে এই স্কলারশিপ পাওয়ার জন্য আপনাকে সেই লেভেলের একটা একাডেমিক প্রোফাইল তৈরি করতে হবে, টপ ক্লাস একটা প্রোফাইল তৈরি করতে হবে, তবে কিন্তু আপনি এখানে এই স্কলারশিপের জন্য কিন্তু সিলেক্টেড হবেন। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে আমার ভার্সিটিতে 2024 সালে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের সিট ছিল মাত্র একটা সিট ছিল, কিন্তু আমি সেখানে সিলেক্টেড হয়েছি। আমি অনলি ওয়ান স্টুডেন্ট ছিলাম 2024 সালে আমার ইউনিভার্সিটি, যে আমি একমাত্র স্টুডেন্ট ছিলাম যে সিএসসি টাইপ বি স্কলারশিপের জন্য সিলেক্টেড হয়েছি। ইউনিভার্সিটির কাউকে সিলেক্ট করে নাই। তো এরকম আপনি যখন আপনার ইউনিভার্সিটি ট্রাই করবেন, সেম অবস্থা, সিট কম থাকবে, অনেক অ্যাপ্লিকেন্ট থাকবে। এখন এই যে সিট কম, কম্পিটিশান অনেক বেশি, এর ভিতরেও আপনি এই স্কলারশিপ পাওয়ার জন্য যেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি আপনার সাথে শেয়ার করব, সেগুলো আপনি চাইলে অনুসরণ করতে পারেন। আপনি এই স্কলারশিপটা পান বা না পান, কিন্তু আপনি ট্রাই করবেন, কারণ চায়নাতে মানে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ ছাড়াও কিন্তু আরও অন্যান্য মাস্টার্স প্রোগ্রামের ফুল ফান্ডেড অনেক স্কলারশিপ আছে। আপনি গভর্নমেন্ট স্কলারশিপ না পারলে অন্যান্য যে স্কলারশিপগুলো আছে সেগুলোতে পড়াশোনা করবেন, কিন্তু আপনি এই গভর্নমেন্ট স্কলারশিপ পান বা না পান, আপনার প্রোফাইল যেমনই হোক, আপনি একটা ট্রাই করে দেখবেন, একটাবার চেষ্টা করবেন, অভিজ্ঞতাটা হবে। স্কলারশিপ যদি নাও পান, গভর্নমেন্ট স্কলারশিপটা হয়তো অন্যান্য স্কলারশিপ পেলেন, গভর্নমেন্ট স্কলারশিপ পেলেন না, কিন্তু একটা তো অভিজ্ঞতা হলো, এই অভিজ্ঞতা আপনাকে কাজে দিবে। সো যদি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি আপনাদের সাথে, প্রথম কথা হচ্ছে যে আপনার প্রোফাইলটাকে ডেফিনেটলি ভালো করতে হবে। আপনি যে একাডেমিক প্রোফাইল আছে, শুধু একটা একাডেমিক রেজাল্ট দিয়ে অ্যাপ্লিকেশন করে আসলে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ এখন বর্তমানে 2025-26 সালে এসে পাবেন না। একাডেমিক রেজাল্টের পাশাপাশি আপনি একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাডেড করেন, হয় একটা ডোলিঙ্গো দেন, না হলে একটা আইএলটিএস দেন, না হলে একটা পিটিই দেন, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাডেড করে প্রোফাইলটাকে স্ট্রং করেন, ঠিক আছে? পাশাপাশি আপনার যদি কোনো রিসার্চ পেপার পাবলিশ করা থাকে, যদি যেই রিসার্চ পেপারটা যদি কোনো ভালো পাবলিকেশন, যেমন KNA-1, KNA-2, এরকম যদি ভালো কোনো পাবলিকেশানে যদি আপনার রিসার্চ পেপারটা পাবলিশ করা থাকে, সেই পেপারটা আপনি সাবমিট করবেন। আপনার যদি ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রাম চলাকালীন সময়ে যদি আপনার কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের যদি কোনো সার্টিফিকেট থাকে, সেগুলোকে আপনি অ্যাড করে দেবেন। আপনি খুব চমৎকার করে এসওপি লিখবেন, খুব চমৎকার করে রিসার্চ প্রপোজাল লিখবেন, এগুলো খুব সুন্দরভাবে আপনাকে তৈরি করতে হবে। পাশাপাশি আপনার যদি ক্যারিয়ারে কোনো কারণে স্টাডি গ্যাপ থাকে, যেমন আমি ফ্রেশ গ্র্যাজুয়েট ছিলাম, এখন আপনার যদি স্টাডি গ্যাপ থাকে, ওই স্টাডি গ্যাপের সময়টুকুতে আপনি কি করেছেন সাপোর্টিভ ডকুমেন্টস দিবেন এবং এসওপিটা যখন লিখবেন তখন সেখানে ক্লিয়ারলি মেনশন করে দিবেন যে আপনার এই স্টাডি গ্যাপ ছিল, এই সময়টুকুতে আপনি কি করেছেন, সেটা ডেফিনেটলি মেনশন করতে হবে। পাশাপাশি যখন আপনি ইন্টারভিউটা দিবেন, ইন্টারভিউ আগে চেষ্টা করবেন একটা সুন্দর করে একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করার জন্য। যে প্রেজেন্টেশন স্লাইডটা আপনাকে এই সিএসসি টাইপ বি স্কলারশিপের যে ইন্টারভিউ পার্টটা আছে, সেই ইন্টারভিউ পার্টটাকে টিচারকে ইমপ্রেস করার জন্য কিন্তু কাজে লাগবে। কারণ যেই সুপারভাইজার আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার দিবে, যেই সুপারভাইজার আপনার ইন্টারভিউ নিবে, মেন আপনার উদ্দেশ্য হচ্ছে তাকে ইমপ্রেস করা। উনি আপনার প্রতি ইমপ্রেস হইলে তবে উনি ওনার ফান্ডিং থেকে আপনাকে তারা নমিনেট করবে, ওকে আমি এই স্টুডেন্টকে সিএসসি টাইপ বি দিতে চাচ্ছি। সো উনাকে আপনাকে ইমপ্রেস করতে হবে। সো আপনি শুধু ইন্টারভিউ জয়েন করলেন, দুটো কথা বললেন, চলে আসলেন, এভাবে তো হয় না। আপনাকে ইন্টারভিউ কথা বলতে হবে, আপনি চমৎকার করে একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবেন, যেই স্লাইডটা আপনাকে খুবই কাজে দিবে।
ঠিক আছে? সো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনি শেয়ার করেন তাহলে এখানে সিএসসি টাইপ বি স্কলারশিপ যেটা মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য প্রোভাইড করা হয় সেটা পাওয়ার জন্য কিন্তু আপনি মানে সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় আপনি থাকবেন। পাবেন কি পাবেন না সেটা ডেফিনেটলি আপনার ভাগ্যের উপরে ডিপেন্ড করছে। সো চেষ্টা করে যেতে হবে। আমি পাই বা না পাই ডাজেন্ট ম্যাটার, আমি চেষ্টা করব। যদি গভর্নমেন্ট স্কলারশিপ পাই তাহলে গভর্নমেন্ট স্কলারশিপে চীনে পড়তে আসবো। যদি গভর্নমেন্ট স্কলারশিপ না পাই তাহলে অন্যান্য যে স্কলারশিপগুলো আছে সেগুলোতে পড়তে যাবো, যেমন বেল্ট অ্যান্ড রোড স্কলারশিপ আছে, প্রভিন্সিয়াল আছে, মেয়র আছে, লোকাল গভর্নমেন্ট আছে, ইউনিভার্সিটি স্কলারশিপ আছে, অনেক স্কলারশিপ আছে চায়নাতে মাস্টার্সের জন্য। হ্যাঁ, ওগুলোতে ফান্ডিংয়ের পরিমাণ একটু কম থাকে, যেমন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে প্রতি মাসে স্টাইপেন্ড থাকে 3000 RMB, যেটা বাংলাদেশি টাকায় 54,000 টাকা। কিন্তু যেটা হচ্ছে অন্যান্য স্কলারশিপগুলো দেয় সেখানে স্টাইপেন্ড থাকে মাসে 1000 থেকে 1500 RMBর মতো, মানে ধরেন বাংলাদেশি টাকায় 18,000 টাকা থেকে প্রায় 25,000 টাকা পর্যন্ত অন্যান্য স্কলারশিপে উপবৃত্তি থাকে। আর শুধুমাত্র গভর্নমেন্ট স্কলারশিপে থাকে 3000 RMB, যেটা বাংলাদেশি টাকায় 54,000 টাকা পর্যন্ত। ঠিক আছে? সো এই যে স্কলারশিপ ফান্ডিংটা, এটা আপনারা আপনাদের মতো করে প্রোফাইল তৈরি করেন এবং অ্যাপ্লিকেশনটা যখন আপনি সাবমিট করবেন নভেম্বর থেকে জানুয়ারি, আপনি চায়নাতে মাস্টার্সে যেই ইউনিভার্সিটি যেই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করেন না কেন নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আদারওয়াইজ আপনি মাস্টার্সে প্রফেসরও পাবেন না, ভালো একটা ফান্ডিংও পাবেন না। কারণ যেই প্রফেসর আপনাকে ফান্ডিং দিবে, অ্যাকসেপ্টেন্স দিবে, একটা প্রফেসর সর্বোচ্চ 2 থেকে 3 জন স্টুডেন্ট নিতে পারে। এখন আপনি যদি লেট করেন তখন তো আপনি প্রফেসর পাবেন না, প্রফেসরের কাছে ফান্ডিংও থাকবে না। সো নভেম্বরের 1 তারিখ থেকে জানুয়ারি মাসের ভিতরেই কিন্তু চায়নাতে আপনাকে মাস্টার্স পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। অ্যাপ্লিকেশন করার আগে আপনি যেই ফিল্ডে রিসার্চ করবেন, যে ইউনিভার্সিটি মাস্টার্স করবেন, ভালো একটা প্রফেসরের কাছ থেকে আগে অ্যাকসেপ্টেন্স লেটার ম্যানেজ করতে হবে, দেন আপনি বাকি প্রসেসগুলোতে আগাতে পারবেন। সো যারা চায়নাতে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের মনে করছেন যে আমি ক্যাপাবল, একা একাই প্রসেস করতে পারবো, তারা ডেফিনেটলি প্রসেস শুরু করে দেন, কারণ অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। আর যারা মনে করছেন যে আমি একা একা পারছি না, আমার প্রফেসরের ম্যানেজ করে দেওয়া অ্যাকসেপ্টেন্স লেটার, অ্যাপ্লিকেশান, একটা স্ট্রং প্রোফাইল তৈরি করে গুছিয়ে গাইড করে অ্যাপ্লিকেশন করে দেওয়া, পুরো প্রসেসে একজন কারো সহযোগিতা লাগবে, এটা যদি ফিল করে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা উপযুক্ত পারিশ্রমিক নিয়ে বাংলাদেশি স্টুডেন্টদেরকে হেল্প করি। সো এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের সাথে যোগাযোগ করার অফিস, হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা একটু হলেও মোটামুটি ধারণা পেয়েছেন যে আমার চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়ার জার্নি, প্লাস হচ্ছে আমার চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আমি কেমন প্রোফাইল তৈরি করেছিলাম, আপনাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলো সম্পর্কে আই থিঙ্ক আপনারা একটা ধারণা পেয়েছেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।